আপনারা আগের পর্বটা দেখেছেন, যেখানে আমি দেখিয়েছি যে ডাক্তারেরা নিজের মুখে বলেছেন আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, একটি মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, একজন কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ যে ডাক্তাররা করছেন, তারা যে আন্দোলন করছেন, সেখানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তারা যাতে আন্দোলন বন্ধ করে দেন সেই জন্য নানা রকম ভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। নার্সদের বদলি করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, তারা যদি এই আন্দোলনে অংশগ্রহণ করেন তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দেওয়া হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এইরকম ভয় দেখানো হচ্ছে। সরকারি চাকুরিজীবী যারা রয়েছেন তাদেরও আন্দোলন বা এই প্রতিবাদের ক্ষেত্রে নানা রকম ভয় রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। এমনকি আপনারা জানেন যে সাধারণ মানুষজনকে পর্যন্ত এখন থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ বারবার উঠে আসছে। প্রতিবাদ করার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট বা মিছিলে অংশগ্রহণ করার জন্য তাদেরকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ চারিদিক থেকে উঠে আসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই প্রতিবাদের ভয় শাসকের মনে এমনভাবে জাঁকিয়ে বসেছে যে 13, 14, 15, 16 বছরের বাচ্চাদের পর্যন্ত শাসক ছাড়ছে না। তাদের পর্যন্ত রীতিমতো হুমকি দিয়ে, শাসানি দিয়ে, ধমকে বলা হচ্ছে, কেন তোমরা এত কথা বলবে, কেন প্রতিবাদ করবে, কেন আওয়াজ তুলবে, চুপ করে বসো, একদম চুপ করে যাও। বাচ্চারা কেন প্রতিবাদ করছে সেই প্রশ্ন এখন তোলা হচ্ছে এবং শাসক দলের তরফ থেকে এখন দেখা যাচ্ছে একটা মরিয়া চেষ্টা এই বাচ্চাদের, ছোটদের, ভবিষ্যৎ প্রজন্মেরও যাতে পায়ে বেরি পরিয়ে তাদেরকেও চুপ করে বসিয়ে দেওয়া যায়, তাদেরও যাতে কণ্ঠরোধ করা যায়। কিভাবে? আপনারা জানেন যে এই যে আন্দোলন চলছে এখন, আরজি কর কাণ্ডের যে প্রতিবাদ, এটা কিন্তু শুধুমাত্র আর শহরের মধ্যে কেন্দ্রীভূত নয়, শুধুমাত্র কলকাতায় দেখা যাচ্ছে তা নয়, বিভিন্ন জেলা, গ্রাম, সমস্ত জায়গায় এই আন্দোলন প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এবং আপনারা জানেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন। ছোটরা, পড়ুয়া, ছাত্রছাত্রী, তারাও রাস্তায় নেমে এসেছে, তারাও প্রতিবাদ করছে, তারাও বিচার চাইছে এবং তারা প্রশ্ন করছে আমাদের কি হবে, আমাদেরও কি বড় হওয়ার পর এই পরিণতি হবে, আমাদের সঙ্গে যে এই রকমটা ঘটবে না ভবিষ্যতে তার গ্যারেন্টি কোথায়, কেন আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে, আমাদের ছোটবেলাটা ভয়ে কাটাতে হবে এবং এই ভয় নিয়ে বড় হতে হবে, আমাদের সুরক্ষা, আমাদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন তারাও তুলতে শুরু করেছেন। এমন সময় প্রশাসনের তরফ থেকে নির্দেশ আসছে, স্কুল শিক্ষা দপ্তর ছাড়া অন্য কারোর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি স্কুলের বাইরে পর্যন্ত এর উপরে নিষেধাজ্ঞা থাকবে। আর জেলা প্রশাসনকে এইরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেদিকে নজর রাখতে হবে। তারই সঙ্গে প্রতিবাদ মিছিল করার জন্য হাওড়ার 3টে স্কুলের কাছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু শোকজ নোটিশ পর্যন্ত চলে গেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে প্রতিবাদে কি হয়, প্রতিবাদে কেন এত ভয়? প্রতিবাদ করলে সন্দীপ ঘোষের মতো একজন মানুষ, যিনি বছরের পর বছর ধরে দুর্নীতি করে এসেছেন, এতদিন কোনো কথা সেভাবে সামনে উঠে আসেনি, সেই সমস্ত কিছু একদম কিন্তু ঢাকনা খুলে বাইরে বেরিয়ে আসে, মানুষের সামনে দগদগে ঘাড় মতো সেগুলো উঠে আসে। এই প্রতিবাদটা করলেই কিন্তু পুলিশের গাফিলতি, পুলিশ কোথাও গিয়ে একটা স্বীকার করতে বা মিনমিন করে সাফাই দিতে বাধ্য হয়। কিন্তু এর সব কিছুর থেকে বড় কথা হচ্ছে, ছোটরা প্রতিবাদ করলে এই ছোটদের প্রশ্ন যে আমাদের কি হবে সেটা সামনে উঠে আসে, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিবাদ সামনে উঠে আসে, ভবিষ্যৎ প্রজন্ম যে বর্তমান প্রশাসনের উপরে ভরসা রাখতে পারছে না সেই বিষয়টা সামনে উঠে আসে। এই নিয়ে ক্রমাগত ক্ষোভ বাড়ছে, বিশেষ করে বালিকা বিদ্যালয় যেগুলি রয়েছে, মেয়েদের স্কুল যেগুলো রয়েছে, সেখানে আপনি দেখবেন যে এই প্রতিবাদের বিষয়টা আরো বেশি করে উঠে আসছে। কারণ এই ছোট ছোট মেয়েগুলোর মধ্যে এখনো স্বপ্ন রয়েছে, তারা বড় হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করতে চায়। দেখুন, শিক্ষক শিক্ষিকা হওয়াটা আমাদের রাজ্যে তো মোটামুটি একটা পাপের জায়গায় চলে গেছে, ওটা তো আর হওয়া সম্ভব কিনা জানি না, কিন্তু ডাক্তার, চিকিৎসক হওয়ার স্বপ্ন এখনো পর্যন্ত মেয়েদের মধ্যে রয়েছে। সেই জায়গাটা যাতে বন্ধ না হয়ে যায়, ডাক্তার হতে চাওয়াটা বা ডাক্তার হওয়াটা যাতে মেয়েদের জন্য অপরাধে পরিণত না হয়, সেই জায়গাটাই কিন্তু আটকানোর চেষ্টা করছে এই মেয়েরা, এই ছাত্রছাত্রীরা। এবং এখানে দাঁড়িয়ে আপনি একটা কথা বলুন, আজকের সমাজে এই বাচ্চারা বুঝতেই পারছে না চারিদিকে কি হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? তাদের কারোর সঙ্গে কোনোদিন ব্যাড টাচের কোনো ঘটনা ঘটেনি, এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন? কেন চারিদিকে এত চিন্তা, এত দমবন্ধ একটা
পরিবেশ, কেন চারিদিকে এত ভয়, কেন তাদের বলা হচ্ছে তারা যেন একা একা পড়তে না যায়, পড়া শেষ হয়ে গেলে সাইকেল নিয়ে একা একা যেন বাড়ি ফিরে না আসে, একা একা মেয়েরা যেন খেলার মাঠে না যায়। এই যে কথাগুলো তাদের বলা হচ্ছে, এগুলো কেন বলা হচ্ছে তারা কিচ্ছু বুঝতে পারছে না। এটা কি হতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা বিষয়টা নিয়ে অবশ্যই আবির্ভূত হয়েছেন লর্ড কুণাল ঘোষ এবং গ্রেট ডিফেন্ডার হিসেবে তিনি সামনে এসে বলছেন স্কুল শিক্ষা দপ্তর গোটা বিষয়টাই বিশদে খতিয়ে দেখার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় স্থানীয় স্তরে রাজনৈতিক চাপ দিয়ে রাজনৈতিক কিছু শক্তি রয়েছে যারা এই স্কুল পড়ুয়া বা ছাত্রছাত্রীদের মিছিলে নিয়ে যাচ্ছে। আবার স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকাও রয়েছেন যারা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, তারাও এই ছাত্রছাত্রীদের ব্যবহার করছেন, তারাও ছাত্রছাত্রীদের জোর করে মিছিলে নিয়ে যাচ্ছেন। এই জায়গাটাই স্কুল শিক্ষা দপ্তর আটকাতে চাইছে। দেখুন, সব বিষয়টা না সবাইকে এরকম জোর করে করিয়ে দিতে হয় না, পাখি পড়ানোর মতো করে জোর করে সবকিছু মুখস্থ করাতে হয় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবাদের ভাষাটা এরকম জোর করে শিখিয়ে দেওয়ার দরকার সবসময় পড়ে না, কারণ এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য বার্তা তো কবি সেই কবেই লিখে গেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এইখানেই একটা ছোট্ট জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নিজের গলাটা ছাড়তে হবে। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকারও নেই সবকিছু সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে, আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে, আসলে এটা একটা পলিসি। মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলাও। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ, তারা রাত্রেই করে, দিনের বেলা হয়তো অন্য কোথাও করে, কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয়। তাদেরকে ওখানে বসে আছে একটা একটা গ্যাং, সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয়, তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাংয়ের কাছে, আর 250 টাকা ওই মেয়েটি পায়। তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয়, আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা মরো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নাহলে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। আজ সত্যিই আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি, আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে সেই ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনো ঠকাবে না।
নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে, সে যাই করুক না কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে, তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে। তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে বলতে পারছেন না যেহেতু হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা, প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তারও মা, কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে। আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত লেগে, প্রত্যেকের গায়ে। আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা 1 মিনিট যে ভিকটিম তোমরা সবাই জানো, তার নাম প্রকাশ আমরা করবো না, কিন্তু সে আমাদেরই ঘরে, সে আমার মেয়ে, ওনার মেয়ে, ওনার মেয়ে, সবার মেয়ে, তোমাদের বোন, তোমাদের দিদি, সবার। একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম, কি জাত, কোন ফ্যামিলি থেকে বিলং করতে, কিচ্ছু দেখে না, কিন্তু সেবা করতেই এসেছি। আমরা তাকে নিতে পারলাম না, আমরা তাকে রাখতে পারলাম। আমরা তার জন্য 1 মিনিট নীরবতা পালন করবো। এটা শুনে আপনার কি মনে হলো? এই শিক্ষিকা রাজনৈতিক তাড়নায় এই কথাগুলো বলছেন তার ছাত্রীদের, নাকি মানবিকতার তাড়নায়? একজন শিক্ষিকা হিসেবে শেখানোর জন্য, তার ছাত্রীদের, তার মেয়েদের শেখানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন। এবং এইখানে যে ছাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, যারা প্রতিবাদ করছেন, যারা বিচার চাইছেন, আপনার কি মনে হয় তারা কেন সেখানে এসে দাঁড়িয়েছে? তাদের জোর করে নিয়ে আসা হয়েছে, রাজনৈতিক চাপ দিয়ে নিয়ে আসা হয়েছে, নাকি তাদের নিজেদের মন থেকে প্রশ্ন উঠেছে? তারা প্রশ্ন করতে চায় যে কেন এই ভয় নিয়ে তাদের বাঁচতে হবে, তাদের নিরাপত্তা কোথায়, তাদের সুরক্ষা কোথায়? কর্মরত একজন মহিলা চিকিৎসকের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে সেখানে সেই কষ্ট তারাও অনুভব করতে পারছে এবং তার জন্য বিচার চেয়ে তারা নিজেরা রাস্তায় এসে দাঁড়িয়েছে। তাদের নিজেদের মনে হয়েছে যে এই সময়টা আওয়াজ তোলার, এই সময়টা কথা বলার, রাস্তায় নামার। কোনটা আপনি একটু জানাবেন আমাকে কমেন্ট করে। নাকি বিষয়টা ওই রকমই যেমনটা কবি বলে গিয়েছিলেন, তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা, সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাচায়, আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা। এই বিষয়টা এই মুহূর্তে লর্ড কুণাল ঘোষ শাসক দলের মতোই হয়তো বুঝতে পারছেন না ঠিক, কারণ তিনি একটু চিন্তিত রয়েছেন, বিচলিত রয়েছেন। কেন বলছি বলুন তো? আপনারা জানেন আরজিকর কাণ্ডে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হিসেবে। সে নাকি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করত। তো বর্তমানে সে জেলে রয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারে সে আছে। এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিআইপি ওয়ার্ড আছে একটা। তো এই ভিআইপি ওয়ার্ডের আবার 2টো ভাগ। তো প্রথম ভাগে 22টা সেল রয়েছে, সেই প্রথম ভাগটাকে বলা হয় পহেলা 22। তো এই পহেলা 22-এ সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, 5 নম্বর সেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই পহেলা 22 যে সেখানকারই 7 নম্বর সেলে নাকি ছিলেন মানিক ভট্টাচার্য। তো এই পহেলা 22-এরই 21 নম্বর সেলে রয়েছে এই আরজিকর কাণ্ডে এই নৃশংস অপরাধী অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি। এবং এই ছবিটা তো আপনারা এখন সবাই জানেন, অত্যন্ত পরিচিত ছবি, একদম এটা একটা লেজেন্ডে পরিণত হয়েছে, দ্য স্ট্রাগল অফ লর্ড কুণাল ঘোষ। কিন্তু অনেকেরই হয়তো আবছা আবছা মনে আছে বা অনেকেই ভুলে গেছেন, প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা 22-এর 21 নম্বর সেলে ছিলেন কুণাল ঘোষ। এবং আনন্দবাজারের একটি প্রতিবেদন বলছে এই সেলেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন একটা সময় কুণাল ঘোষ। আর সেই সেলেই রয়েছে এই আরজিকর কাণ্ডে নৃশংস অপরাধী অভিযুক্ত হিসেবে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি। মানে সেলটু তো ভাইরা ভাইয়ের মতো বিষয় বলতে পারেন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এইভাবে মুখ বন্ধ করা যায় না, যায়নি। ছোটদের, ভবিষ্যৎ প্রজন্মের মুখ এভাবে বন্ধ করা যায় না, যায়নি। তাই এই ছোটদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে বরং ধীরেদের নিয়ে একটু ভাবুন, কারণ তারা অনেক বেশি ভয়ঙ্কর। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে। আর পরের দিন আবার দেখা হবে এই বিষয়টা নিয়ে এই আলোচনায়। ভালো থাকবেন।